আওয়ামী লীগ সরকার পতনের পর পর মানে সেই আগস্ট মাসে, মানে আপনারা মাত্র সরকারে আসছেন, সেই আগস্ট মাসে ঢাকা এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে। আম, তখন কিন্তু সরকার দেশের প্রতিবাদকারীদের বাধা দেয় নাই, মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই। কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনারা একটু এক্সট্রা উদ্বিগ্ন, সেইটা কেন? এবং আপনি যে উস্কানির কথা বলতেছেন যে পরিকল্পিতভাবে উস্কে দেওয়া হচ্ছে, সে পরিকল্পিতভাবে উস্কানিটা দিচ্ছে কারা? মানে আপনি কাদেরকে আসলে বলবেন? দেখুন, প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি, এই কারণে যে আসলে দু একটা ঘটনা যে ঘটে নাই তা তো না, আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি। কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং চূড়ান্ত বিচারে দেখা গেছে আসলে এটাতে কোনো ধর্মীয় ওভারটোন ছিল না, আসলে এটা পুরোপুরি ছিল রাজনীতি। যাই হোক, সেটা যখন একটা স্তিমিত হয়ে আসছে এবং এক ধরনের একটা স্থিতাবস্থা, আহ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বিক্ষোভ অ্যারেস্ট করা, এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে। হুম। এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগেও বলেছি, সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে, কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী, তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রোপাগান্ডা চালাতে পারছে, যে কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটা এটাকে কাউন্টার করার জন্য আমার ডাকতে হয়েছে রাষ্ট্রদূতকে। না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না, এই জন্য আমরা করিনি। আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিকভাবে যাদের একটু উপস্থিত রয়েছে, ইসকন। তো ইসকন তো জুলাই মাসেই চিন্ময় কৃষ্ণ কে মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল। কিন্তু ব্যাপারটার সাথে ইসকনের সাথে চিন্ময় পতাকা অবমাননা, গ্রেপ্তার, এগুলি কি খুব দরকার ছিল? মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই এই- এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল, সেইটাও একটা প্রশ্ন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু ছোট করে বলতেন? আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল হুম হুম। এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল, তাকে তো অ্যারেস্ট না করে উপায় ছিল না, কারণ আইন অনুযায়ী তাকে অ্যারেস্ট করতে হয়, মামলা হয়েছে, অ্যারেস্ট করেছে, বেল দেয় নাই, এটা হলো জুডিশিয়ারি ব্যাপার। এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল, তা না করে তারা কিন্তু সেখানে ভায়োলেন্স করেছে চিন্ময়ের হুম। যারা সহযোগী সহকারী আছে। তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে ইসকন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক, ভারত থেকে সেটা বলা হোক যে প্রেস ইসকন। কনফারেন্স করে যেন যেন তো প্রেস কনফারেন্স করে বলেছে ইসকন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় কৃষ্ণের কোন রকম কোনো সম্পর্ক নেই। দেখুন, তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইসকনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা তাদের কিন্তু উত্থাপন করছে এটাকে এখন মানে এটা খুবই মিথ্যাচার। কিন্তু দেখুন, মিথ্যাচারের মাধ্যমে পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা হচ্ছে, হুম। এটাই হলো দুঃখজনক। আমি এটা স্পষ্ট বলি, ভারতীয় মিডিয়ার মিথ্যাচার মানে যদি আমরা একদম নাম উল্লেখ করে বলি, ধরেন আমি নাম উল্লেখ করে বলি, রিপাবলিকান টিভি যে এরকম করবে, রিপাবলিক টিভি যে এরকম করবে, এরকম করে, সেজন্য ভারতেও তাদের গ্রহণযোগ্যতা লেভেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের মানুষ যখন রিপাবলিক টিভিকে সমালোচনা করার জন্য রিপাবলিক টিভিকে অনেক বেশি দেখছে, তখন তাদের ভিউ বাড়তেছে, তারা আরো বেশি মজা পেতেছে। মানে আমি আমি কিন্তু এটা বাংলাদেশে 32 বছর ধরে সাংবাদিকতা পড়াই, আমি জীবনে দেখিনি রিপাবলিক টিভি এবং এদের কোনো বিশ্বাসযোগ্যতা কোথাও ভারতে। কারণ আমি ডয়েচে ভেলেতে যখন ছিলাম তখন পশ্চিমবঙ্গ আমার ইয়াতে ছিল, আমি কেউ তাদের সিরিয়াসলি নিছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ তাদের সিরিয়াসলি নিছে আমি জীবনে দেখি নাই। আমরা এত সিরিয়াসলি কেন নিতেছি এটাকে আসলে? দেখুন, দেখুন, আমি কিন্তু রিপাবলিক টিভি দেখে কোনো কিছু বলি নাই, হ্যাঁ। বা আমার মতো কেউ কিন্তু বলেনি। জি। ব্যাপারটা হলো যে এই যে মিডিয়া এবং দর্শকের যে একটা মিথস্ক্রিয়া, এটা কিন্তু হলো, এটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা কখন যে কোন দিকে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে একটা হাইপ সৃষ্টি করা, সেই হাইপে অনেক কিছুকে আগায় নিয়ে যায়, অনেক ফালতু জিনিসও অনেক বেশি গুরুত্ব পেয়ে বসে, বিষয়টা সেরকমই। কিন্তু আপনি শুধু রিপাবলিক টিভির কথা বলবেন কেন? আমি তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে টেলিগ্রাফের কথা। টেলিগ্রাফের মতো পত্রিকা। ভারতীয়, আমি সত্যি কথা বলি আপনাকে, ভারতীয় মেন স্ট্রিম মিডিয়া যথেষ্ট বাজে রোল প্লে করছে। এবং আমি ভারতে 9 বছর কাটিয়েছি, হুম হুম। আমি এরকম কখনো দেখিনি। ভারতীয় মিডিয়া ওয়াজ সো রোবাস্ট, এত তাদের আত্মশক্তি এত শক্তিশালী ছিল যে সরকারকে তারা কেয়ার করতো না, বিরোধ মতকে তারা সবসময় সামনে নিয়ে আসতে পারছে, এবং একটা বাজে ইস্যুতে তারা কখনো এভাবে, অন্তত মেন স্ট্রিম মিডিয়া এভাবে আসতো না। এবার কিন্তু আমরা মেন স্ট্রিম মিডিয়াকে দেখি নাই যে একটা ন্যাশনাল রোল প্লে করতে, এটা খুবই দুঃখজনক। আমি ভারতীয় মেন স্ট্রিম রাজনীতি যেমন আহ ডান দিকে ঝুঁকে গেছে অনেকখানি, মনে হচ্ছে আমার যে ভারতীয় মেন স্ট্রিম মিডিয়াও অনেকখানি
না তাদের ভূমিকা হারিয়েছে। অ্যাডভাইজার হোসেন, আমি শুধু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাচ্ছি যে হারাইলো, আমি তার ভোক্তা কেন হচ্ছি, মানে আমার জন্য ভারতীয় মিডিয়াটা কেন জরুরি, ভারতীয় মিডিয়াতে কি দেওয়া হচ্ছে সেইটা আমি কেন এইটা নিয়ে অ্যাক্ট রিয়েক্ট করতেছি এত বেশি, আমার দরকারটা কি ভারতীয় মিডিয়ার খবর দিয়ে খবর জানার, মানে কি আমি, কারণ আমরা কি এটা স্বাভাবিকভাবে বুঝতেছি না যে এই অঞ্চলের মধ্যে রয়টার্স, বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিও রয়েছে। বাংলাদেশের অবস্থা যদি এমনই হইতো যেটা ভারতীয় মিডিয়া দাবি করতেছে, তাহলে তারা রিপোর্ট করতো না? আমাদের মধ্যে কি একটু রেশনাল চিন্তা নাই? আসলে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে ঘটনাগুলি ভারতে ঘটছে, আমাদের সীমান্তে ঘটছে, বা আগরতলায় ঘটলো, সেগুলিকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তার মানে ভারতীয় মিডিয়ার যে এই যে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সেটা ভারতে যথেষ্টই গুরুত্ব পাচ্ছে। ভারতে যখন যে জিনিসটা গুরুত্ব পাচ্ছে, সেটাকে আমরা গুরুত্বহীন চাইলেও বলতে পারছি না, কারণ সেটা ভুক্তভোগী হচ্ছে আমরা। তবে অনেক কিছুই ঘটে যেগুলি সরকারের বা অ্যাডভাইজারদের বিচার বুদ্ধির বাইরেও ঘটে যায় অনেক ঘটনা। কারণ মব ফিলিংস হলো একটা জিনিস যেটাকে আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। না, কিন্তু মব ফিলিংস, এই যে ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা, উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা আমরা সবসময় জানাই, বাংলাদেশ যাতে ভারত বিরোধীদের নামে ভারত কার্ড খেলতে উস্কানিমূলক কিছু না করে, সেটা ভারতের পতাকা অবমাননা করাই হোক, বা একটা জাতি হিসাবে একটা জাতিকে খুব খারাপ করে গালাগালি দেওয়ার মধ্যেই হোক, এইটা রোধ করার জন্য কি আমাদের উদ্যোগ এটা আছে? আসলে এখানেই তো মানে আপনার সমস্যা রয়ে গেছে বিভিন্ন রকম, যে আহ, আপনি কতটুকু নিয়ন্ত্রণ করবেন। আপনি যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তো আবার আপনি ওই 5 আগস্ট পূর্ববর্তী সময়ে চলে যাচ্ছেন, রাইট। যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, মানুষের মতামত প্রকাশকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় তেতো শুধু তো গিলতে হয়। আমরা সেটা পছন্দ করি বা না করি, ঘটনাটা ঘটছে বা কেউ একজন কিছু বলছে, এই সরকারের বিরুদ্ধে তো প্রচন্ড তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেটা এটা আমরা মেনে নেই। আমরা যে ঠিক আছে, এটা তার বলার অধিকার আছে, সে বলতে থাকুক। এইভাবেই এটাকে অনেকখানি দেখতে হয় এখন। দেখুন, অ্যাজ লং এজ সরাসরি আমাদেরকে এফেক্ট না করে ভারতীয় প্রপাগান্ডা, এবং যদি ভারতীয় অফিসিয়াল নর্ম থেকে আমরা সে ধরনের কোনো একই ধরনের কোনো বার্তা বা বক্তব্য দেখতে না পাই, তাহলে কিন্তু আমরা এগুলি নিয়ে মাথা ঘামাতাম না। আমরা আমাদের স্বাভাবিক কূটনৈতিক কার্যকলাপ চালিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কারণ আমরা তো চূড়ান্ত বিচারে আমরা মনে করি যে ভারত এবং বাংলাদেশ উভয়েরই স্বার্থে হচ্ছে একটা ওয়ার্কিং গুড রিলেশন রক্ষা করে যাওয়া, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। না, ধরেন এখন ভারতীয় মিডিয়াতে র্যান্ডম একটা উপস্থাপক যিনি অনেক এনিমেটেড হয়ে কথাবার্তা বলেন, তিনি একটা কথাবার্তা বলছেন, আমরা এটাকে পিক করে বলতেছি যে আমাদের দেশের আনসার আরো কি কি গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আরো কি কি বাহিনী মিলে এই সরকারকে ফেলে দেবে, হাসিনা সরকারকে নিয়ে আসবে, ওগুলির ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি বিচলিত হচ্ছেন, মানে আপনারা মানে ওগুলিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে মানে আপনাদের গুরুত্ব আমি দিতে হচ্ছে? আমি আমি এটুকু বলতে পারি যে অন্তত পক্ষে আমার এবং যে ইয়া যেটা আছে, আমার যে কলিগরা আছেন, হুম হুম। তারা অবশ্যই এরকম মনে করেন না। আপনি তো খুব সুন্দর করে এক কথায় দৃঢ়ভাবে বললেন, কিন্তু অনেক সময় এরকম মনে হয় না যে ধরেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প, উনি নির্বাচনের আগে আগে দেশের সংখ্যালঘুদের ইয়ে নিয়ে একটা টুইট করেছেন। এখন ট্রাম্পের টুইট আমরা জানি, ট্রাম্পের টুইটের ক্ষেত্রে কোফেফে থেকে শুরু করে এমন অনেক কিছু থাকে যা টুইট নিয়ে আসলে তার অফিস সবচেয়ে বেশি তার ব্যস্ত থাকতে হয়, তার হাত থেকে মোবাইল ফোনও অনেক সময় কেড়ে রাখতে হয়। কিন্তু আমরা দেখলাম যে এটার সাংঘাতিক একটা প্রতিক্রিয়া, ট্রাম্প এখন আসলে 21 জানুয়ারির পরবর্তীতে ডক্টর ইউনূস সরকারের এবং জনাব তৌহিদ হাসানের চাকরি থাকে কিনা সেটি নিয়ে সন্দেহ, এই সেই নানা ধরনের বক্তব্য, এগুলিকে আপনারা আসলে কিভাবে দেখেন? মানে ইটস লাইক দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, আমরা এটা নিয়ে কিন্তু কোনো ধরনের